গুরুধারার যে গুরুর কথা মহারাজ এতক্ষণ ধরে বললেন, আমাদের ভাবাবিষ্ট করলেন, তিনি হলেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ। তো মহারাজের এই আধ্যাত্মিক অনুভূতি থেকে নেবার আগে আমরা চলুন একটু সরাসরি চলে যাই। এটা কিন্তু আমাদের সকলের সমবেত, আমরা সবাই মিলে সেই গুরুকেই বন্দনা করছি যিনি শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি। আপনারা হয়তো অনেকেই গেছেন, জগদ্দান মঠের শেষের দিকে মহারাজ থাকতেন। ওই জগদ্দান মঠে ঠাকুরের শ্রীচরণে অর্ঘ্য দিয়ে সন্ধ্যা আরতির সময় মহারাজ এই দরজার সামনে বসতেন। আমরা এটাকে একটু আমাদের মানস চোখে দেখবার চেষ্টা করব, গুরুকে কল্পনা করবার চেষ্টা করব আমাদের হৃদয় মন্দিরে। তারপর সন্ধ্যা আরতির শেষে ধীরে ধীরে মহারাজ চলে যেতেন নিজের কক্ষ হয়ে, যেখানে মহারাজের প্রণাম গ্রহণ হবে সেখানে। মহারাজ সেক্রেটারি মহারাজের কথা বলছিলেন, উনি তখন একটি সঙ্গীত বাজাতেন, আপনাদের হয়তো অনেকেরই মনে আছে, জয় রাম কৃষ্ণ হরি। আর মহারাজ ঢুকতেন। দুটোর মধ্যে আমরা তো গুরুর মধ্যেই সেই ইষ্টের প্রতিমূর্তি দেখি, শ্রীরামকৃষ্ণকে দেখিনি, কিন্তু মহারাজকে দেখেছি। মহারাজ ধীরে ধীরে এসে বসতেন, আমরা এটিকে একটু ধ্যানচিত্তে আনবার চেষ্টা করলাম মহারাজের চরণে আমাদের ভক্তি পুষ্পাঞ্জলি দেবার জন্য। এরপর প্রতিটি মানুষের ক্ষেত্রে, সাধকের ক্ষেত্রে একই জিনিস তৈরি হয়। আমরা খুব সংক্ষিপ্তভাবে মহারাজের জীবন চরিতকে যদি তিনটে ভাগে ভাগ করে নিই, একটা হচ্ছে মহারাজের জন্ম থেকে এই সংঘে যোগদানের আগের মুহূর্তটি, তারপরে তার কর্মজীবন, সংঘের যে কর্মজীবন, কর্মবীরতা, যারা সমস্ত ত্যাগ করে দিয়ে মানুষের কল্যাণের জন্য ব্রতী হচ্ছেন, সেটিও কম না। আর তারপরে শ্রী গুরু রূপে মহারাজকে পাওয়া, এই তিনটেকে আমরা ছোট্ট করে বলবার চেষ্টা করছি। আপনারা সকলেই জানেন মহারাজের জন্ম 17ই এপ্রিল 1924। এই আগামী 17ই এপ্রিলে মহারাজের 102তম জন্ম শুরু হবে আর কি, 101 কমপ্লিট হয়ে যাবে এবং 102। আমরা তো ঠাকুরের পার্শ্বদ এবং ঠাকুর ছাড়া, মা ছাড়া আর অন্য কারো তিথি হিসেবে পালন করি না, জন্মদিন হিসেবে পালন করি। মহারাজের জন্ম হয়েছিল বাংলাদেশ, এটি পূর্ব পাকিস্তানের অন্তর্গত ছিল, সেই আড়িয়াল গ্রামে। এগুলো আপনারা জানেন। যে বাড়িতে আধ্যাত্মিক পরিবেশ, সেই বাড়ির সন্তান তিনি, মুখোপাধ্যায় পরিবারের, বৈষ্ণব পরিবার, বাবা গৌর মোহন মুখোপাধ্যায়, মা সরোজবালা দেবী। আসলে যখন এই ধরনের মহাপুরুষরা জন্মগ্রহণ করেন, এনারা মহাপুরুষ, শ্রীরামকৃষ্ণ বা ঈশ্বরের নির্দেশিত কাজের জন্যে তারা সন্ন্যাসী রূপে আসেন, তাই তাদের মায়েরাও হয়ে যায় রত্নগর্ভা। এটি শুধুমাত্র ওই আমাদের মহারাজের জন্য না, সকল সন্ন্যাসীদের জন্যই প্রযোজ্য। তো মহারাজরা 2 ভাই 3 বোন, মহারাজ তৃতীয়। আমরা এইগুলোকে ছেড়ে দিয়ে একটু চেষ্টা করি মহারাজের ছোটবেলায় কিরম ভাবে কাটতো। মহারাজের বাবা যেহেতু রেলে চাকরি করতেন, তা উনি গৌহাটি এবং ওই আমনগাঁয়ের কাছে একটি জায়গায় চলে আসতেন। আমরা যদি দেখতে চাই যে মহারাজ ওই ছোট্টবেলায় ওই ব্রহ্মপুত্র নদীতে সাঁতার কাটছেন, কিংবা তার দাদার সাথে মাছ ধরবার জন্য বায়না করছেন, ওই বাড়ির পরিবেশ, যেখানে দুর্গাপূজা হয়, যেখানে কালী পূজা হয়, পরে আমরা দেখব, সেই চিত্রগুলোকে আমরা একটু আলোকপাত করবার চেষ্টা করছি। এরপর স্কুলের ম্যাট্রিক গণ্ডি পাশ হয়ে, এটা কিন্তু আমরা মহারাজের প্রি মনাস্টিক সন্ন্যাস নেবার আগের জায়গাটাকে একটু বলবার চেষ্টা করছি, যাতে মহারাজের জীবন কথাটাকে আমরা অনুধ্যান করতে পারি, অনুকীর্তন করতে পারি। 1943 সাল, এখান থেকে কিছু দূরেই স্কটিশ চার্চ কলেজে মহারাজ ভর্তি হলেন। মহারাজের সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স।
তখনকার দিনের আপনারা ভাবুন 1943 স্বাধীনতা তখনও পায়নি, সেই সময় ডিস্টিংশন নিয়ে পাশ করবার পর মহারাজ ক্যালকাটা ইউনিভার্সিটিতে এমএসসিতে ভর্তি হলেন। তার মানে ওই সময়ের একটা সায়েন্সের ওই রকম আলোকপাত করা স্টুডেন্ট তিনি কোথায় যেতে পারতেন, কিন্তু ওই সময়তেই শ্রীরামকৃষ্ণটাকে টেনে নিলেন, স্বামীজি তাকে টেনে নিলেন, মা তাকে টেনে নিলেন। পড়া বিদ্যাকে জলাঞ্জলি দিয়ে তিনি সঙ্ঘে যোগদান করলেন। কোথায় যোগদান করলেন সেটাও কাছাকাছি নয়, তাহলে তো ধরা পড়ে যাবেন। চলে গেলেন তিনি সুদূর চেন্নাইতে। চেন্নাইতে তখন চেন্নাই মঠের, মাদ্রাস মঠের তখন অধ্যক্ষ ছিলেন স্বামী কৈলাসানন্দজি মহারাজ। কৈলাসানন্দজি মহারাজ আবার শ্রীরামকৃষ্ণ পার্ষদ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজের শিষ্য। তাহলে কিরকম গুরুর কাছে তিনি পড়ছেন। সেই কৈলাসানন্দজি মহারাজের অনুপ্রেরণায় মহারাজ যোগদান করলেন 1946 17 মে। এরপর আপনারা সকলে জানেন, এখন তো দেখতেই পাচ্ছেন ব্রহ্মচারীরা যখন নতুন সঙ্ঘে যোগদান করে তাদের জীবন কিরকম হয়। তখনও মহারাজের আনুষ্ঠানিক মন্ত্র দীক্ষা হয়নি, সেটির জন্য ক্ষেত্র প্রস্তুত হলো। মহারাজ মন্ত্র দীক্ষা নিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ষষ্ঠ সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজের কাছে। বিরজানন্দজি মহারাজ কিন্তু মায়ের শিষ্য আর স্বামী সন্ন্যাস নিয়েছেন। এইটা বলার একটাই কারণ হচ্ছে, আপনারা দেখুন যে মহারাজ একটা আধ্যাত্মিক জগতে বিচরণ করবার জন্যে, মানুষকে কৃপা করবার জন্যে সেই ক্ষেত্রটিকে তৈরি করছেন। এটা আমরা মহারাজের অনুধ্যান করছি, সাধারণ জীবন কথা বলছি না। এরপর মহারাজ কিন্তু ওই বিরজানন্দজি মহারাজের সেবকও কাজ করেছেন বেলুড় মঠে 1.5 বছরের মতো। আর মহারাজের এরপর 1952 সালে ব্রহ্মচর্য আপনারা জানেন যে ব্রহ্মচারী থাকবার পর কিছুদিন বাদে আনুষ্ঠানিকভাবে ব্রহ্মচর্য গ্রহণ করেন। 1952 এবং 56 মহারাজের সন্ন্যাস, এই দুটোই হলেন পরম পূজ্যপাদ সপ্তম সংঘাধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছে। শঙ্করানন্দজি মহারাজকে তিনি আবার রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম সংঘাধ্যক্ষ পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের শিষ্য এবং সেবক। আমার বলার একটাই কারণ হচ্ছে যে এই ভগবন্তময় পুরুষের ক্ষেত্রটি কিভাবে তৈরি হচ্ছে। আর এই সময় আমরা ওই ব্রহ্মচর্য নেবার পর সরাসরি চলে যাই। আপনারা অনেকে হয়তো গেছেন, যদি নাও যান কোনো অসুবিধে নেই। আপনারা বেলুড় মঠের দুর্গাপুজো দেখেন, অন্যান্য জায়গায় দুর্গাপুজো দেখেন। সেই মহারাজ ওই কাশী সেবাশ্রমে তিনি পূজারী হয়ে গেলেন, দুর্গা পূজা করলেন। আর সবাই মহারাজকে ভয় দেখাচ্ছেন যে দেখো এখানে তো তন্ত্রধারক যিনি, তিনি হচ্ছেন ভট্টাচার্য মহাশয়, তিনি প্রচন্ড রাশবাড়ি, প্রচন্ড কড়া, একটু যদি ভুলভাল হয় তাহলে তিনি কিন্তু প্রচন্ড বকা দেবেন। যিনি এইরকম ভাবে একটা ক্ষেত্র তৈরি করে শিক্ষা নিয়ে এসেছেন, যার বাড়ি সেই ভগবতময় হয়ে ওঠার গল্প, তিনি তার সুললিত উচ্চারিত কণ্ঠের ছন্দে সকলকে মোহিত করলেন, দুর্গাপূজা সমাপ্ত করলেন। এর পরবর্তীকালে মহারাজ আবার ওই সেবাশ্রমে গেছিলেন তন্ত্র ধারক হয়ে। তখন তো তিনি পূজারী নন, সন্ন্যাস হয়ে যাওয়ার পর তো আর দুর্গাপুজো করা যায় না, তখন তিনি তন্ত্র ধারকের পূজা করলেন। এখানে আমরা এই কাশীর যে লীলা চিন্তনটি অঙ্কন করলাম, এরপর মহারাজের কর্মধারা কিভাবে প্রবাহিত হলো। তিনি তো কর্মবীর। আমরা মহারাজের শেষ পর্যায়ে যখন যাব, সেটা শ্রী গুরু, যেটি মহারাজ এতক্ষণ ধরে আমাদের সামনে যে গুরু রূপটিকে অঙ্কন করলেন, যে গুরুর চিত্রটিকে দিলেন, সেটি আমরা পরে যাব। এখন আমরা মহারাজের এই কর্মক্ষেত্রটা কিরকম বিস্তৃত ছিল সেটাকে আমরা একটু অনুধ্যান করি। মহারাজ 1955 থেকে 1961 এই 6 বছর বারাণসী সেবাশ্রমে একদম সাধারণ কর্মী হিসেবে কাজ করেছেন। আমরা যাকে দেখছি পরবর্তীকালে ওই ভগবত সত্তায় উপনীত হতে
তিনি কিন্তু নিজের জীবনব্রতী হয়ে মানুষের কল্যাণের জন্যে ওই কর্মে নিযুক্ত হচ্ছেন যে কর্মে সন্ন্যাসীরা নিযুক্ত হন, যে কর্মের জন্যে স্বামী বিবেকানন্দ এই রামকৃষ্ণ মঠ এবং মিশন তৈরি করলেন। 6 বছর তিনি বারাণসী সেবাশ্রমে ছিলেন। তারপরে স্বামী বিবেকানন্দের জন্ম শতবার্ষিকী শুরু হলো 1961 সালে। আমাদের এই ইন্টালিতে সুরেদের বাড়িতে মহারাজ এলেন এবং মহারাজের অসম্ভব পরিশ্রম, তার নিষ্ঠা, তার কর্মোদ্যোগ এই জন্ম শতবার্ষিকীতে মহারাজের যেটি আজকাল তো বেরিয়ে গেছে মহারাজের নামে অনেক বই, সেগুলো আপনারা পড়েছেন, তাই আমরা সরাসরি সেগুলোতে না গিয়ে এই অনুধ্যানগুলোকে একটু করবার চেষ্টা করছি। বিবেকানন্দের জন্ম শতবার্ষিকী কেটে যাওয়ার পরে মহারাজ ফিরে এলেন কানপুর আশ্রমে। সেখানেও তিনি 4 বছর কাটালেন, সেটা 1965 থেকে 1969। কানপুর আশ্রম থেকে মহারাজ চলে গেলেন রাঁচি স্যানিটোরিয়ামে। রাঁচি স্যানিটোরিয়াম তখন একেবারে কোনো মানুষকে পাওয়া যাচ্ছে না, মহারাজ সকলকে একত্রিত করলেন, সকলের সঙ্গে তিনি মিশে যেতেন ঠিক সেইভাবে। যে সাধারণ কাজের লোক তাকে টেনে আনতেন, এগুলো তো আমরা এখন আমাদের সাধুদের মধ্যে দেখি। তো তখন ভাবুন, তখন তো অনেক আগে, আমি যে ইয়ারটার কথা বলছি সেটা 1969। তো আজ থেকে কত বছর আগে মহারাজ সেখানে সংগঠিত করলেন। এবং এই সময় মহারাজ একটি বেনারস থেকে একজন ব্রহ্মচারীকে তিনি ডেকে আনবেন বলে তিনি বলে এলেন এবং নিজেই ট্রেনের ভাড়া দিয়ে দিলেন। দেখুন ওই সময় মহারাজ কিরকম করছেন, তিনি ওই রাঁচি স্টেশনে গিয়ে নিজে দাঁড়িয়ে আছেন, নিজে গাড়ি চালিয়ে নিয়ে গেছেন, আর মাথায় ঢাকা, শীতকাল। তো ওই ব্রহ্মচারী মহারাজ এসে খুঁজে পাচ্ছেন না, তখন দেখছেন যে স্বয়ং গীতানন্দজি মহারাজ তাকে নিতে এসেছেন। ভাবুন তো, আজকে যদি আমরা কি দেখি যে সাধারণত আমাদের এখানে যখন বড় বড় রাষ্ট্র নেতারা আসে, এখানকার নেতারা যান, ঠিক যদি উল্টোটা ঘটে, একটা ছোটখাটো নেতার জন্য যদি ওই বড় নেতা আসে, তাহলে আমাদের জীবন বোধটাই তো পাল্টে যায়। কিন্তু কোথায় হয় সেটা? সেটা তো হয় না। ওই একজন ব্রহ্মচারীকে, কারণ তিনি নিজে শিক্ষা নিয়ে এসেছেন কার কাছে? কৈলাসানন্দজি মহারাজ। আর আপনারা জানেন দীর্ঘকাল ধরে মহারাজ তো ছিলেন মঠে, তো 10 জন প্রেসিডেন্ট মহারাজের সঙ্গ তিনি করেছেন, সেগুলো আমরা পরে আসছি। ওই রাঁচি স্যানিটোরিয়ামের ওই ছেলেটিকে মহারাজ নিজে গাড়ি চালিয়ে নিয়ে আসছেন তার আশ্রমে। এরপর মহারাজ এলেন আবার ওই বারাণসী সেবাশ্রমে। সেটি 1973-1974 সালে। সেখানে মহারাজ প্রধান দায়িত্ব নিলেন। প্রধান দায়িত্ব মানে অধ্যক্ষের পদ বা সম্পাদকের পদ। আর এই সময়তেই 1973 সালের ডিসেম্বর মাসে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন যে পরিচালন সমিতি এবং ট্রাস্টি বোর্ড, সেটিকে মহারাজকে অন্তর্ভুক্ত করা হলো। তাহলে মহারাজ কি হলেন? ওই ট্রাস্টি বোর্ডের মেম্বার হলেন। আর এই ট্রাস্টি বোর্ডের মেম্বার তিনি দীর্ঘকাল ছিলেন, সেটি হচ্ছে 1 এপ্রিল 1995 পর্যন্ত। 1974 থেকে তিনি সহ সম্পাদক এবং ট্রেজারার ছিলেন তিনি বেলুড় মঠের, আপনারা জানেন। এই সময়ে এই যে মহারাজ আমাদের বলছিলেন কিছু কিছু খণ্ড খণ্ড চিত্র, এরই একটি কথা যেটি আমাদের জীবনের, মা তো শেখাচ্ছেন যে জীবনের যে ব্যবহারিক দিকটা। এই সময় একজন ব্রহ্মচারী বা সন্ন্যাসী ট্রান্সফার হয়ে গেছেন জেনারেল সেকশনে। জেনারেল সেকশন বেলুড় মঠের আপনারা সকলেই জানেন, সেখানে সব কনফিডেন্সিয়াল ম্যাটারগুলো হয়। আমাদের বাড়ির ক্ষেত্রেও যা হয়, অফিসের ক্ষেত্রেও যা হয়, কিছু কিছু কনফিডেন্সিয়াল জিনিস তো সবাইকে বলা যায় না। শিক্ষাটা দেখুন মহারাজ কিরকম ভাবে বলছেন। তাকে বলছেন, মহারাজের কাছে প্রণাম করে আশীর্বাদ নিতে এসেছেন। মহারাজ বলছেন, তুমি তো জেনারেল সেকশনে যাচ্ছ, দেখো ওখানে অনেক রকম কনফিডেন্সিয়াল ম্যাটার থাকে। তোমাকে অনেকে জিজ্ঞাসা করবে যে এটি কি আছে, ওটি কি আছে। তুমি বলবে না যে আমি জানি না, তুমি বলবে না যে আমি জানি না, কারণ তুমি তো জানো। দেখুন মিথ্যাটাকে তিনি প্রশ্রয় দিচ্ছেন না। তুমি বলবে আমাকে ক্ষমা করবেন,
আমি এটি বলতে পারবো না। এই অসম্ভব শিক্ষাটুকু যদি আমরা একটু গ্রহণ করতে পারি, জীবন বদলে যায়। এই আমরা অনেক সময় রামকৃষ্ণ মঠ মিশনের অনেক কনফিডেন্সিয়াল কাজের সঙ্গে যুক্ত থাকি। এই মহারাজের শিক্ষাটা আমাদের শিক্ষিত করেছে যে তুমি কাউকে বলবে না যে তুমি জানো না, কারণ তুমি তো জানো। তুমি বলবে আমায় ক্ষমা করবেন, আমি বলতে পারবো না। এটা আমাদের সবার জীবনের ক্ষেত্রেই ব্যবহারিক প্রয়োগের একটা অদ্ভুত দৃষ্টান্ত। আর ওখানে আমরা কল্পনা করতে পারি মহারাজ খুব ভালো ভলিবল খেলতেন, গঙ্গাতে সাঁতার কাটতেন, সেগুলো। আর মহারাজ একটু আগে বললেন যে কাজ যেই শেষ হয়ে যেত মহারাজ গিয়ে জব করছেন। কাজের মধ্যে তো তিনি জব করতেনই অনবরত। তাকে সমস্ত সাধুদের আমরা যখন জিজ্ঞাসা করতাম মহারাজ কিরকম ছিলেন, আরে জাপক সাধু, ওকে দেখলে ধন্য হয়ে যাবে। আমার মনে আছে 2008 সালে মহারাজ স্বামীজির বাড়িতে এসেছেন। স্বামীজির বাড়ির তখন সম্পাদক ছিলেন পূজনীয় শ্রীমৎ স্বামী জিতাত্মানন্দজি মহারাজ। তো অনেকেই দীক্ষার জন্য লাইন দিচ্ছেন। মহারাজ বলছেন দীক্ষা নাও, এনার কাছে দীক্ষা নিলে জীবন ধন্য হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। সাধুরা মহারাজকে কোন চোখে দেখতেন সেটি আমরা কিছুক্ষণ আগে মহারাজের কাছে শুনলাম। তিনি হলেন জাপক সাধু, অনবরত জপ করছেন। মা যেরকম করতেন সকলের মঙ্গলের জন্যে, তিনিও পরবর্তীকালে হয়তোবা ঠাকুর তাকে নির্বাচিত করে রেখেছিলেন, যদিও তিনি রাজি হননি, আমরা সেটা পরে আসব। তিনি চাননি যে আমি এইরকম মন্ত্র গুরু হয়ে উঠব। এই কারণেই আমরা বললাম 1995 সালে তিনি সহ সম্পাদকের পদ ছেড়ে দিলেন। সহ সম্পাদকের পদ ছেড়ে দেওয়ার পরে আমরা কি পেলাম? শ্রীমদ্ ভাগবতের যে অমৃত সাগর, সেখান থেকে তিনি সঞ্চয় করে নিয়ে এলেন। কি নিয়ে এলেন? ভাগবত কথা আর শ্রীরামের অনুধ্যান। তো আমাদের অত্যন্ত সৌভাগ্য, ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত সৌভাগ্য যে কথামৃত ভবনের অধ্যক্ষ মহারাজ কৃপা করে আমাকে এই ভাগবত কথাটি পাঠ করবার এখানে সুযোগ দিচ্ছেন। কিছু হচ্ছে কিনা জানি না, কিন্তু মহারাজের চিন্তনে আমাদের মন আপ্লুত হয়ে যাচ্ছে। আর যখন ধরুন মহারাজ যে ভাবার্থে, যে ভাবসাগরে লিখেছেন, তার তো এক অংশ আমরা বলতে পারছি না। তাতেই যদি আমাদের এত ভালো লাগে, তাহলে মহারাজের ভাগবত কথা, মহারাজের শ্রীরামের অনুধ্যান, তিনি কত তপস্যা করেছিলেন। মহারাজের যিনি সেক্রেটারি মহারাজ ছিলেন পূজনীয় দেবত্যানন্দজি মহারাজ, তিনি বলতেন মহারাজ এক একটা জায়গায় যেতেন বৃন্দাবনে, এবং সেখানে গিয়ে তিনি তপস্যা করতেন। মহারাজের প্রাণের জায়গা বৃন্দাবন, পুরী, জয়রামবাটি। তো এই 1995 থেকে 2003 মহারাজ সহ সংঘাধ্যক্ষ পদে, মহারাজ তো রাজি ছিলেন না, কিন্তু ওই প্রাচীন সাধুরা, নবীন সাধুরা মহারাজের কাছে আকুতি বিকুতি প্রার্থনা করলেন যে মহারাজ এইরকম একজন সাধু যদি সহ সংঘদক্ষ গুরু না হন। সংঘগুরু সহ সংঘদক্ষ গুরু হচ্ছেন মন্ত্রগুরু, ভারতবর্ষে ওনারা হচ্ছেন সংঘগুরু সহ সংখ্যাগুরু, আর বিদেশে আমরা বলি স্পিরিচুয়াল লিডার। বিদেশে তো আমাদের এনাদের পক্ষে সবসময় গিয়ে সম্ভব নয়। তো এই 1995 থেকে 2003 পর্যন্ত মহারাজ একেবারে এই বেলুড় মঠে তার নিভৃত নীরব তপস্যায় মানুষের কল্যাণের জন্য কাটালেন। আর সেই সময়েই মহারাজের কাছ থেকে বেরিয়ে এলো অসম্ভব দুটি গ্রন্থ। ওই যে ছোটবেলায় যে বাড়ির আধ্যাত্মিক চর্চায় মহারাজ বড় হয়ে উঠেছিলেন, সেই ছোট্ট বীজটি তো ছোটবেলায় গ্রথিত হয়, আর সেই বীজ মহিরুয়ে পরিণত হলে তৈরি হলো ভাগবত কথা আর শ্রীরামের অনুধ্যান। এর পরের পর্যায়টা হচ্ছে আমাদের একেবারে আধ্যাত্মিক মনন। মহারাজ কি হলেন? মহারাজ সহ সংঘাধ্যক্ষ গুরু হলেন। গুরুরূপে তিনি কৃপা দান করবেন। সেটি ছিল 7 এপ্রিল। মহারাজ সেই সময়ে বাগবাজারে মায়ের বাড়িতে অবস্থান করছেন। পরে মহারাজ জগদ্দান মঠে যান, এবং জগদ্দান মঠে মহারাজ সহ সংঘাধ্যক্ষ এবং অধ্যক্ষ, জগদ্দান মঠের যে অধ্যক্ষ সেটি 30 মে 2005 পর্যন্ত উনি অধ্যক্ষ ছিলেন। তারপরে বয়সজনিত কারণে, শারীরিক কারণে মহারাজের পায়ের হাঁটু প্রথম থেকে একটু প্রবলেম ছিল।
তিনি সেটি ছেড়ে দেন এবং তার জায়গায় যে স্থলাভিষিক্ত হয়, আপনারা সকলেই জানেন তিনি এখন মায়ের বাড়িতে আছেন। ওই সময় তিনি জগদ্ধানে থাকতেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী নিত্য মুক্তানন্দজি মহারাজ। তিনি আবার আমাদের ভূতেশানন্দজি মহারাজের সেক্রেটারি ছিলেন, সেবক ছিলেন। সেক্রেটারি কি সেবক আমার এক্স্যাক্টলি মনে নেই, ক্ষমা করবেন। তো গুরু হয়ে যখন তিনি এলেন, সেই চিত্রগুলোকে আমরা একটু অনুধ্যান অনুকীর্তন করবার চেষ্টা করি। আর মহারাজের এই কৃপা অকাতরে কিরম ভাবে বরিশন হয়েছে সেটির কিছু দৃষ্টান্ত আমরা তুলে ধরবার চেষ্টা করি। বেলগাঁও আশ্রমে মহারাজ দীক্ষা দিতে গেছেন। মহারাজ তো অনেক অনেক জায়গায় দীক্ষা দিতে যান। গুরু পূজা শেষ হয়ে গেছে, আপনারা যারা দীক্ষা প্রাপ্ত হয়েছেন জানেন, গুরু পূজা শেষ হয়ে গেলে তো আমাদের দীক্ষার যে পরের পর্যায়টা শুরু হবে। সেই সময় একজন দীক্ষার্থী এসেছেন এবং অকাতরে কাঁদছেন তিনি দীক্ষা নেবেন বলে। করুণা সাগর বিগলিত চিত্তে মহারাজ সেটি যখন জানতে পারলেন, তাকে ডেকে নিলেন। আমরা তাই মাঝে মাঝে ভাবি, আমার জীবনের ক্ষেত্রে সকলের ক্ষেত্রে ওই একই, করুণা তোমার কোন পথ দিয়ে কোথা নিয়ে যায় কাহারে, সহসা দেখিন নয়ন মেলিয়া এনেছে তোমারই দুয়ারে। মহারাজ তাকে কৃপা করলেন। আরেকটি দক্ষিণ ভারতের একজন, তিনি অনেক আগে দীক্ষা নিয়েছিলেন। তার দীক্ষাগুরু ছিলেন রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশনেরই সহ সংঘাধ্যক্ষ ছিলেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী তপস্যানন্দজি মহারাজ। কিন্তু সেই দীক্ষার্থী তিনিও চিত্ত বিগলিত হয়ে একজনকে করুণা করতে গিয়ে, একজনকে মঙ্গল করতে গিয়ে তার দীক্ষামন্ত্র এবং মালাটি দিয়ে দেয়। তার ফলে নিজের শক্তি তার কমতে শুরু করে। দীর্ঘদিন ধরে তিনি মনে মনে খুব কষ্ট পান। আর ঠিক সেই সময় দক্ষিণ ভারতে গেছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ। তো দুদিন সেখানে ডেট ছিল, একটি বোধহয় কোয়েম্বাটুরে, একটি ব্যাঙ্গালোরে। অফিসের কাজের জন্য, অন্যান্য কাজের জন্য তিনি সেই সময়টা দিতে পারছিলেন না। কিন্তু প্রচন্ড কষ্ট, আন্তরিকতা থাকলে, ঠাকুর বলছেন এই যেখানে লেখা আছে না, যে আন্তরিক হয়ে এখানে আসবে সে সিদ্ধ হবে। এই আন্তরিকতা, এই করুণা ধারায় মহারাজ যখন শুনলেন, তাকে আলাদা ঘরে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে তাকে দীক্ষা দিলেন। এইগুলো যখন আমরা ভাবি যে করুণা কৃপা বিগলিত মায়ের কথা শুনি, ঠাকুরের কথা শুনি, কিন্তু তাদের প্রতিনিধিদের যখন কথা শুনি, অন্যান্য সংঘ গুরুদের কথা শুনি, এনাদের কথা শোনা মানে কিন্তু শ্রীরামকৃষ্ণেরই কথা শোনা, এনাদের কথা শোনা মানে কিন্তু মায়েরই কথা শোনা। আমরা তো তাদের চর্মচক্ষুতে দেখিনি, কিন্তু এনাদের দেখেছি। আর এনাদের দেখেছি বলেই, এনাদের কিন্তু কেউ সাধুদের তো কেউ সাধারণ মানুষ হিসেবে কল্পনাই করবেন না। সাধারণ দেব শরীর নিয়েই এনারা জন্মান, তাই এনারা দেবতা হয়ে ওঠেন। এই জন্যে ঠাকুর বলছেন না যে সাধুকে দেখবি দিনে রাতে তবে বিশ্বাস করবি। আমরা আমাদের সাধারণ চর্মচক্ষু দিয়ে কাউকে যদি বোঝবার চেষ্টা করি, সেটা আমাদের অত্যন্ত ভুল ধারণা। পুনে আশ্রমেও ওই একই ঘটনা ঘটেছিল। আর অন্যান্য সাধুদের সঙ্গে আমরা বললাম যে গম্ভীরানন্দজি মহারাজ একটু চোখের একটু প্রবলেম ছিল, কিন্তু গম্ভীরানন্দজি মহারাজ হচ্ছেন ঋষি। গম্ভীরানন্দজি মহারাজকে বলা হতো ঋষি। তো মহারাজকে আমরা এরকম দৃশ্য কল্পনা করতে পারি, ধীরে ধীরে মহারাজ হাত ধরে নিয়ে যাচ্ছেন। মহারাজ কার না সঙ্গে সঙ্গ করেছেন বললাম না, 10 জন প্রেসিডেন্ট। মহারাজ দীক্ষা নিয়েছিলেন কার কাছে? বিরজানন্দজি মহারাজের কাছে। আর তার সঙ্গে একদম নিভৃত সহিত ছিলেন আত্মস্থানন্দজি মহারাজ, আমাদের 15 প্রেসিডেন্ট মহারাজ। আপনারা অনেকেই জানেন মহারাজের জন্মদিন হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিন। তো মহারাজ ফোন করে কথা বলতেন এবং একটি মালা পরিয়ে দেয়া হতো মহারাজকে। দীর্ঘকাল ধরে এই সম্পর্কটি ছিল। আমাদের দেবস্থানন্দজি মহারাজ এবং দেবতানন্দজি মহারাজ মানে দুই জ্যোতি, তো তারা যখন বসতেন মানে মহারাজের জ্যোতির আলোকে আরো 2 জ্যোতি আলোকিত হয়ে উঠত। কি অদ্ভুত নামও আমি ভাবি, একজন দেবজ্যোতি আর একজন রামজ্যোতি। আমরা সেই দুজনে তো অকাতর পরিশ্রম করেছেন। মানে মহারাজের এই শরীরটিকে ধারণ করবার জন্যে
দেবত্যানন্দজি মহারাজ। তিনি দেখতেন, মহারাজের ব্যক্তিগত সচিব ছিলেন, তিনি সমস্ত কিছু তার অ্যাডমিনিস্ট্রেটিভ যে ওয়ার্ক সেগুলোকে দেখতেন আর অন্যান্য কাজ দেখতেন। দেখবেন কত লোককে এই যে দীক্ষার জন্য দেবজ্যোতি মহারাজ নিয়ে নিয়ে গিয়ে করিয়ে দিয়েছেন, অসংখ্য অসংখ্য। আর দেবস্থানন্দজি মহারাজ মহারাজের শরীরটাকে রক্ষা করেছিলেন। কত ভক্ত আছেন এরকম। একজন ভক্ত একবার গেছেন মহারাজের কাছে জগদ্দান মঠের ওখানে, গিয়ে বলছেন মহারাজ, দেবজ্যোতি মহারাজ বলছেন মহারাজ ইনি এসেছেন, ইনি বলছেন ওনাদের গ্রামের বাড়িতে একটি শিব মন্দির প্রতিষ্ঠা করবেন। মহারাজ নিয়ে গেছেন, তো মহারাজ তখন তাকে আশীর্বাদ করছেন, তুমি ভালো করে শিব মন্দির করে এসো। তারপর মহারাজ, ওই দেবতানন্দজি মহারাজের কত কৃপা ভক্তদের প্রতি, আমি সেটা বলবার জন্য বলছি। তারপর আপনার মহারাজ ভর্তি আছেন সেবা প্রতিষ্ঠানে। সেবা প্রতিষ্ঠানে ভর্তি থাকার সময় একজন গেছেন, একজন ভক্ত, তিনি কাশি যাবেন, তো মহারাজের কাছে আশীর্বাদ নিতে গেছেন। ওই রকম একটা আইসিইউর মধ্যে মহারাজকে ঢুকিয়ে নিয়ে গেছেন সেই ভক্তটিকে, বলছেন মহারাজ ইনি কাশি যাবেন, আপনার আশীর্বাদ নিতে এসেছেন। পুরীধাম থেকে মহারাজের জন্য যখন ওই জগন্নাথ দেবের প্রতিমূর্তি এবং প্রসাদ নিয়ে আসা হয়েছে, মহারাজ অত্যন্ত মাথায় তুলে নিচ্ছেন সে প্রসাদ। তো মহারাজ সেই জগন্নাথ দেবের প্রসাদকে তুলে নিচ্ছেন, জগন্নাথ দেবের প্রতিমূর্তিকে দেখছেন। তো বলছিলাম যে ব্যক্তিগত সচিব মহারাজের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কগুলো যেরকম দেখতেন, মহারাজের শরীরটা দেখতেন দেবস্থানন্দজি মহারাজ। কত ভক্তের জন্য ওই দেবস্থানন্দজি মহারাজ প্রসাদ রেখে দিতেন, অফিসের কাজের শেষে ভক্তরা যেত, মহারাজ সেখানে রাখতেন, সেই প্রসাদগুলো গ্রহণ করতেন। মানে সকালে যে অন্নভোগ, শুকনো অন্নভোগ মহারাজ সবাইকে দিতেন। এই হলো কৃপা, কারণ ওই কৃপাটা গুরু পরম্পরায় পেয়ে এসেছেন, সেবক তো দেখছেন। তো এই কৃপা নিয়েই মহারাজ অকাতরে এই কৃপা দিয়ে গেছেন। তাই আমরা শ্রী গুরু রূপে মহারাজের প্রতিমূর্তি আঁকবার চেষ্টা করছি। আর যেটি বলছিলাম, মহারাজের এই কৃপা নিয়ে 2014 সাল 14 মার্চ, মনে রাখবেন এই 14 মার্চে মহারাজের সন্ন্যাস হয়েছিল সপ্তম সংঘাধ্যক্ষ মহারাজের কাছে। আর সেই 14 মার্চ মহারাজ এই সূক্ষ্ম শরীর ছেড়ে স্থূল শরীরে যাবেন। এই জীবনে তিনি স্থূল শরীরে যান, সূক্ষ্ম শরীর ছেড়ে, স্থূল শরীর ছেড়ে সূক্ষ্ম শরীরে যাবেন। সূক্ষ্ম শরীর শ্রীরামকৃষ্ণময় হয়ে ওঠার যে গল্প, এটি বলতে গিয়ে একটি কথা বলবার জন্য এটি বলা, যে ঠিক সেই সময়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের যিনি সাধারণ সম্পাদক, তিনি বম্বেতে আছেন এবং তার আগের দিন বা একদিন আগে তার অপারেশন হয়েছে। তার যিনি সেবক ছিলেন তিনি মহারাজের কাছে দীক্ষাপ্রাপ্ত। যখনই সেটি বম্বেতে গেল, তখন মহারাজ তাকে বললেন যে তুমি এখনই চলে যাও। তো তিনি তো যেতে রাজি হচ্ছেন না, তার কারণ হচ্ছে যে মহারাজের তার আগে অপারেশন হয়েছে, তাকে ছেড়ে আসবেন কি করে। বলছেন গুরুকে তো আর দেখতে পাবে না, গুরুর এই স্থূল শরীরটিকে তুমি যাও, গিয়ে প্রণাম করে এসো। আপনারা জানেন তিনি এখন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহসংঘাধ্যক্ষ, তিনি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সহিতানন্দজি মহারাজ। আর সেবক মহারাজকে তো আপনারা জানেনই। তো মহারাজের এই দুটো, আমরা তীর্থেতে মহারাজ যাচ্ছেন, তার একটু অনুধ্যান অনুকীর্তন করবার চেষ্টা করছি। একটিতে লিখছেন দেবস্থানন্দজি মহারাজ যে একদম শেষের দিকে মহারাজ পুরী গেছেন। পুরী জগন্নাথ ধাম তো আমরা বলছিলাম মহারাজের অত্যন্ত প্রিয়। তো পুরী ধামে গিয়ে সেখানে যিনি পুরোহিত পূজারী আর কি, মধুসূদন সিংহারি এখন নেই, তো তিনি মহারাজকে হাত ধরে ধরে ওই প্রদক্ষিণ করিয়েছেন। তারপর মহারাজকে বলছেন যে মহারাজ, এতদিন ধরে আপনি এসেছিলেন জগন্নাথ দেবকে দর্শন করতে, আর আজ
প্রভু কৃপা করে তার ভক্ত প্রবরকে ডেকে এনেছেন তাকে দর্শন দেবেন বলে। মহারাজের দুই চোখ অশ্রুধারায় বয়ে যাচ্ছে। এই দৃশ্যটিকে আমরা একটু অনুধ্যান করছি, একটু অনুকীর্তন করছি। নবদ্বীপের ক্ষেত্রেও মহারাজের যিনি সেক্রেটারি মহারাজ ছিলেন, দেবস্থানন্দজি মহারাজ, তিনি স্মৃতিচারণ করছেন যে নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া দেবীর যে, শ্রী চৈতন্য দেবের যে পূজিত পাদুকা, সেটিকে বিষ্ণুপ্রিয়া দেবী যে সংরক্ষিত করেছিলেন, পূজা করেছিলেন, মহারাজ যখন গেছেন সেটিকে বার করা হয়েছে। মহারাজ যখন সেটিকে মাথায় দেয়া হয়েছে, ওই একই দুই চোখ অশ্রুতে ভেসে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণের ছবি আমরা অনুধ্যান করছি এই মহারাজের মধ্যে দিয়েই। কারণ আগেই বলেছি, মঠ ও মিশনের যিনি গুরু পরম্পরার একমাত্র গুরু হলেন শ্রীরামকৃষ্ণ দেব, আর তার নির্বাচিত প্রতিনিধিরাই হলেন সংঘগুরু। মহারাজ যখন এসে গেছেন, আমরা সরাসরি একটু মহারাজ, আমরা একটু কল্পনা করি যে কোনো মায়ের কাছে শ্রীরামকৃষ্ণ দেব, এটি কথামৃত ভবন, এই কথামৃত ভবনে মাস্টারমশাই তার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে যেটি লিখেছিলেন, মহারাজ বলছেন দেখো কেমন করে মার কাছে প্রার্থনা করতে হয়। এটা সাধুরা সকলেই জানেন, কারণ তারা মহারাজের ওই ভেতরের ঘরের কথামৃত পাঠ শুনেছেন। তো আমরা একটু শ্রী মহারাজের মুখে উচ্চারিত শ্রীরামকৃষ্ণ কথামৃতে শ্রীম প্রণীত সেটা থেকে একটু বলবার চেষ্টা করি। এটা কিন্তু আমরা সকলে মিলে, কারণ এটা আমরা মহারাজের শ্রদ্ধা, মহারাজের পুষ্পাঞ্জলি পায়ে দেবার জন্য তো এসেছি। আমি আস্তে আস্তে বলছি, আমরা সবাই একসঙ্গে বলবো এটি। এটি একটি প্রার্থনা। মা, আমি তোমার শরণাগত, শরণাগত। দেহ সুখ চাই না মা, লোকমান্য চাই না, অনিমাদি অষ্টসিদ্ধি চাই না। কেবল এই করো যেন তোমার শ্রীপাদ পদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহেতুকী ভক্তি হয়। মা, তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই, তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয়। মা, তোমা বই আমার আর কেউ নাই, আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন। কৃপা করে শ্রীপাদ পদ্মে আমায় ভক্তি দাও। আমরা এই অনুধ্যানটা করলাম এই কারণে, এটি তো কথামৃত ভবন, মাস্টারমশাইয়ের লেখার মধ্যে ঠাকুরের এই প্রার্থনা আছেন, আর মহারাজ এটি বলছেন দেখো কি করে মায়ের কাছে প্রার্থনা করতে হয়। চলুন আমরা সব ভক্তরা মহারাজের শ্রীচরণে আমাদের এই যে শ্রদ্ধাঞ্জলি, এই প্রণাম অর্পণ করলাম। এরপরে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কে, তিনি তো খুব বিদগ্ধ সন্ন্যাসী, বিভিন্ন জায়গায় বলেন, তিনি সিঙ্গাপুরেও ছিলেন, আমেরিকায় ছিলেন তিনি। তো তিনি আমাদের সমৃদ্ধ করবেন মহারাজ তার নিজের মধ্যে দিয়ে। তার আগে আমরা এই নববর্ষের প্রাক্কালে মহারাজের শ্রীচরণে আমাদের প্রণতি জানিয়ে বলি, কতকালের সকাল সাঁঝে তোমার চরণ ধ্বনি বাজে, গোপনে দূত হৃদয়ে মাঝে গেছে আমায় ডেকে। ও গোপথিক, আজকে আমার সকল পরাণ বেপে, থেকে থেকে হরস যেন উঠছে কেঁপে কেঁপে। যেন সময় এসেছে আজ, ফুরালো মোর যা ছিল কাজ, বাতাস আসে হে মহারাজ তোমার গন্ধ মেখে। মহারাজের রাতুল চরণে আমাদের সকলের ভক্তি পুষ্পাঞ্জলি এবং ভূমিষ্ঠ প্রণাম বারংবার অর্পণ করি। মহারাজের সেই ভাবধারাকে
যেন বহন করে নিয়ে চলবার সেই শিক্ষাটাই মহারাজ আমাদের আশীর্বাদ করেন। আর মহারাজ যা বলতেন যে আজকের দিনে ঠাকুরের কথা, মায়ের কথা, স্বামীজির কথা অত্যন্ত প্রাসঙ্গিক। এই কথার মধ্যে দিয়েই আমরা মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই এবং আজকের এই যে যতটুকু মহারাজের মনন ধ্যান অনুধ্যান সেটি শ্রীরামকৃষ্ণের চরণে সমর্পণ করে বলি একসাথে, ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাতিত বিঘ্রং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণ শিরসা নমাম। শ্রীরামকৃষ্ণ প্রণমস্তু। আপনাদের সকলকে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম, নমস্কার এবং শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। আর ইউটিউব চ্যানেলেও যারা দেখছেন তাদেরও প্রত্যেককে আমার নমস্কার প্রণাম জানাই। এরপর আমরা যেটি প্রতীক্ষা করছিলাম যে পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজের স্মারক বক্তৃতার অন্যতম গুরুকরণের প্রয়োজনীয়তা। গুরুকরণের প্রয়োজনীয়তা আপনারা ভালো করে সাবজেক্টটার উপর একটু শুনবেন, তাহলেই কিন্তু মহারাজের এই আলোচনাটির এই অনুধ্যানটিকে উপলব্ধি করতে পারবেন। মহারাজ তো অনেককেই সমৃদ্ধ করেছেন অনেক জায়গায় গিয়ে, এবার এখানে করবেন।